আমাদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য লেখক তুহিন খান আছেন। তুহিন খান, আপনাদের নতুন দল ঘোষণা হবে ২৬ তারিখ অথবা ২৭ তারিখ, যেটা গণমাধ্যম বলছে। নেতৃত্ব দিতে পারেন অথবা দিবেন এখন উপদেষ্টা নাহিদ ইসলাম। যোগ দেওয়ার আগে পদত্যাগ করবেন তিনি। আচ্ছা, তিনি তো এখন উপদেষ্টা এবং সরকারের খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তিনি সামলাচ্ছেন। এতদিন দলে কি হয়েছে, কিভাবে আপনারা দল গুছিয়েছেন, তার আসলে জানার বা বোঝার, এটাতে নাক গলানোর খুব একটা সময় থাকার কথা না। তাহলে তিনি এসে দলের প্রধান হয়ে কি করে দল চালাবেন? নাকি সবাই যেরকম বলেন যে তিনি সরকারি দায়িত্ব থেকেই দল গোছানোর কাজ করছেন, সেটাই সত্যি? ধন্যবাদ। আমি ওই আগের কোশ্চেনটা একটু অ্যাড্রেস করে তারপর এই কোশ্চেনটা ঢুকি। সেটা হলো বৈষম্য বিরোধীর ব্যাপারে যে কোশ্চেনটা আপনি করছেন। বৈষম্য বিরোধীর যে তিনটা কমিটির কথা আপনি বলছেন, চিটাগং কমিটি, সিলেটের যে কমিটি, দেখেন বৈষম্য বিরোধীতে এই ঝামেলাগুলি কেন হচ্ছে, এই জায়গাটা একটু আমাদের লোকাল পলিটিক্সের অ্যাঙ্গেলে বুঝতে হবে। বৈষম্য বিরোধীর মধ্যে ঝামেলাটা হচ্ছে এই কারণে যে অভ্যুত্থানের সময় যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন হয়েছে, আমি আগেই বলেছি যে বিভিন্ন ধরনের পার্টির লোকজন এখানে অংশগ্রহণ করেছে। অভ্যুত্থানের পরে আরও অনেক ধরনের লোকজন এসে এখানে যুক্ত হয়েছেন, মানে যারা অভ্যুত্থানের অংশীদার নিজেদেরকে দাবি করেন এবং অনেকে আন্দোলন করছেন। এরকম অনেক লোকজন এসে যুক্ত হয়েছেন। আহতদের একটি অংশ আছে, বিভিন্ন দলের অংশ আছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ধরনের একটা হাইব্রিড প্ল্যাটফর্ম। তো যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি করার চিন্তা করলো, তখন পলিটিক্যাল পার্টিগুলি নিজেদেরকে ধীরে ধীরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ডিটাচ করা শুরু করলো। ছাত্রদল, অন্যান্য সংগঠন তারা করছে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে মানে এটা অভিযোগ আকারে আছে, এটা তো প্রমাণ আকারে হয়তো আমরা এভাবে এখন আমি বলতে পারবো না। এটা অভিযোগ আকারে বিভিন্ন নিউজে বিভিন্ন জায়গায় আছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির যেই জায়গাটা, বা যখন তারা আলাদা ইন্ডিভিজুয়াল হিসেবে কমিটি দিচ্ছে, সেখানে ছাত্র শিবিরের লোকজন তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সাথে নানানভাবে, এবং আপনি যদি চিটাগংয়ের কমিটিটার কথা বলেন, চিটাগংয়ের যারা এখানে আন্দোলন করছেন, অবাঞ্ছিত ঘোষণা করছেন হাসনাতকে, তাদেরও কিন্তু অভিযোগের জায়গাটা সেটা যে এখানে আমাদেরকে কওমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে, হাটহাজারী স্টুডেন্টকে রাখা হয় নাই, সুন্নিদেরকে রাখা হয় নাই, আহতদেরকে রাখা হয় নাই, তারপরে নারী সদস্য যারা আছেন তারা করতেছেন। তো সেইখানে অভিযোগটা কিন্তু ওই জায়গায়, যে অভিযোগটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি তার স্বতন্ত্র গড়ে তুলতে পারছে, নাকি সে অন্য কোনো একটি সংগঠনের সাথে মিলে সে অন্যদেরকে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। কুয়েটে আপনি দেখেন সেম ঘটনা। কুয়েটের ঘটনাটা যদি বলি আমি একটু, নাসির ভাই তো শোনেন নাই রাকিব ভাইয়ের কথা, উনি বৈষম্য বিরোধী বা এদের উপরে দায়টা দিছেন। কিন্তু এখন ধরেন বৈষম্য বিরোধী এটা কারা, এটা ধরেন যে আইডেন্টিফাই করা অনেক জায়গায় মুশকিল। মানে ধরেন বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধীর নামে অনেক কিছু হচ্ছে, যেটা হয়তো বৈষম্য বিরোধীরা করছে না, এটা অন্য কোনো ছাত্র সংগঠন করছে। ওই ছাত্র সংগঠনের মধ্যেই এটা হচ্ছে। ধরেন যে ছাত্রদল জানে যে এখানে বৈষম্য বিরোধীর নামে শিবির হয়তো তাদেরকে কিছু একটা করার চেষ্টা করছে, তখন ছাত্রদল কিন্তু শিবিরের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে তারা আছে। শিবির ছাত্রদলের এই যে গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জামের মধ্যে পড়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো সবাই, কোথাও ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোথাও শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোথাও ছাত্রলীগের আগে যারা ছিল, যারা খুব বেশি অপরাধ নাই, আন্দোলনের সময় যোগ দিয়েছে, তারা কোথাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নানা রূপ, নানা চেহারা, নানা চরিত্র, তার যে স্বাতন্ত্র্য তৈরি হলো না, এইটা আমার মনে হয় যে এই যে সমস্যাগুলি হচ্ছে, এই সমস্যাগুলির মূল কারণ। যে বিভিন্ন জায়গায় কমিটি দেওয়া হচ্ছে, হয়তো কোনো একটা গ্রুপ এটাতে, কোনো একটা রাজনৈতিক গ্রুপ হয়তো এটাতে মাইন্ড করতেছে, তাদের হয়তো স্টেকটা থাকছে না, তারা এটার বিরোধিতা করছে। এটা হলো ওই জিনিসটার কারণ। আমি আশা করি যে নতুন যে ছাত্র সংগঠন হবে, সেটি যেহেতু একটা সংগঠন হচ্ছে, একটি পার্টি হচ্ছে, এটি কোনো হাইব্রিড প্ল্যাটফর্ম না, সুতরাং ওই সংগঠনটি হলে তখন খুব ক্লিয়ারলি বৈষম্য বিরোধী বা ওই সংগঠনটা যেটা নাম হবে, খুব ক্লিয়ারলি তাদের উপর দায় চাপানো যাবে তারা কিছু করলে, এবং ক্লিয়ারলি তাদেরকে দোষটা দেওয়া যাবে। এখন যা হচ্ছে এই পরিস্থিতিতে আসলে, যেমন কুয়েটের ঘটনা আমাদের সামনে। যে আপনাকে যে প্রশ্নটা করেছি, নাহিদ ইসলাম কি সরকারি পদে থেকে আপনাদের দল গোছানোতে সাহায্য করেছেন কিনা, যেটা বিএনপি বারবার অভিযোগ করে আসছে? হ্যাঁ, এখন ওই প্রশ্নের জায়গাটায় আসি। আপনি যদি নাগরিক কমিটিটা দেখেন, 185 সদস্য বিশিষ্ট বা 100 কত সদস্য বিশিষ্ট, আমি এরকম আর কি হবে। তো এই কমিটির মিনিমাম 50 থেকে 60% যে মানুষ, তাদের সাথে কিন্তু নাহিদ ইসলামের পরিচয় কালকে পদত্যাগ করার পরে হবে না। তাদের সাথে নাহিদ ইসলামের পরিচয় অভ্যুত্থানেরও আগের থেকে 50 থেকে 60% মানুষের সাথে। এবং আমরা যখন একসাথে অভ্যুত্থান করি, তখন আসলে আমাদের মধ্যে তো একটা ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং তো ছিল সবসময়। সেই জায়গা থেকে কিন্তু নাহিদ ইসলাম
মানে নাহিদ ইসলামের, আপনি যদি উপদেষ্টার জায়গাটা বাদ দিয়ে নাহিদ ইসলাম অ্যাজ এ পলিটিশিয়ান নাহিদ ইসলামের সাথে কিন্তু আমাদের একটা বোঝাপড়া আগের থেকে ছিল। এখন আপনার ইঙ্গিত যেই দিকে যে কিংস পার্টির আলোচনাটা বিএনপির অভিযোগ, হ্যাঁ বিএনপির অভিযোগ আমার ইঙ্গিত, হ্যাঁ হ্যাঁ না মানে আমি এই প্রশ্নটার ইঙ্গিত আর কি। হ্যাঁ, তো বিএনপির যে অভিযোগটা কিংস পার্টি, এই কিংস পার্টির অভিযোগের ব্যাপারে কিন্তু আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি, অনেক জায়গায় বহু জায়গায় কথা বলেছি। দেখেন কিংস পার্টির যেই ব্যাপারটা, আমি প্রথমেই বলেছি যে নাহিদ ইসলাম উনি যেই মন্ত্রণালয়ে আছেন, আমি এই সরকার, যেটা আমি আগে বলেছি, কিংস পার্টির জন্য একটা কিং দরকার, যেই কিং, এবং কিং মানে হচ্ছে একজন নিরঙ্কুশ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যিনি ক্ষমতায় বসে একটা পার্টি করতে পারবেন এবং এনিহোয়ার। তো আমরা সেটা পারছি কিনা? আমাদের কিংকে ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমাদের কিং না, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসও এই সরকারের কিং। সেটিও অনেক জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন যে আমি আইন শৃঙ্খলা আমাদেরকে সহায়তা করে না, আমলাতন্ত্র, আমরা জুডিশিয়ারির দেখছি, কু দেখেছি, আমলাতন্ত্রের কু দেখেছি, সহায়তা নাই। এরপরে দেখেন আমরা কিংস পার্টি ধরেন যদি গঠন করার চেষ্টা করতাম এবং ওই নিরঙ্কুশ ক্ষমতাটা যদি আমাদের থাকতো, তাহলে কিন্তু আমরা এই যে স্থানীয় সরকার নির্বাচন বা এই যে যেই জিনিসগুলি হচ্ছে, বা আমরা আমাদের মতো করে কিন্তু সবগুলো জিনিস সেট করতে পারতাম। আমরা সেটা করছি কিনা, প্রথমত হচ্ছে যে আমরা কিন্তু করছি না। যখন কোনো বিরোধী দল, কোনো রাজনৈতিক পার্টি কোনো একটা বিষয়ে অভিযোগ জানাচ্ছেন যে এটা হচ্ছে না, তখন কিন্তু আমরা বলছি হ্যাঁ ভাই তাহলে আসেন আলোচনার টেবিলে বসি, আমরা আমাদের মতো সবাই মিলে করি। প্রোক্লেমেশন ইস্যুতে আপনারা সেটা দেখেছেন, আপনারা সেটা নির্বাচন ইস্যুতে, সংস্কার কমিশন ইস্যুতে দেখেছেন, নির্বাচন ইস্যুতেও সেটা আমি ওই সব ইস্যুর কথা বলিনি, দল গোছানোর কথা বলেছি স্পেসিফিক। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আপনারা যেটা চেয়েছেন সেটা মানা হয়নি, কিন্তু দল গোছানোর, যেহেতু তিনি দলের প্রধান তিনিই হন যিনি দলটি সম্পর্কে ভালো জানেন, টপ থেকে সবকিছু বুঝতে পারেন, তিনি সরকারি ক্ষমতা ছেড়ে এসে পরদিন এসে একটি দলের প্রধান হয়ে যাবেন। তিনি না জানেন না বোঝেন কি করে আসলে দলীয় প্রধান হবেন? নাকি তিনি এতদিন ধরে আপনাদেরকে লোকচক্ষুর আড়ালে, যেটা বিএনপি বারবার অভিযোগ করছে, সাহায্য করে গেছেন? না, উনি দল ছেড়ে এসে পরের দিনই দলের প্রধান হবেন ব্যাপারটা এমন না। আমার ধারণা যে দল হওয়ার উনি অন্তত বেশ কিছুদিন আগেই দল ছাড়বেন, এবং যেহেতু আমি যেটা আগে বললাম যে আমাদের সেন্ট্রাল কমিটির লোকজনের সাথে তো তার একটা বোঝাপড়া আছে, পূর্ব বোঝাপড়া, ওইটার ভিত্তিতে তিনি মিটিং করবেন কমিটির লোকজনের সাথে, তাদের সাথে বসবেন, তাদের সাথে আলাপ আলোচনা করবেন, এবং সেটার ভিত্তিতেই তিনি আসলে দলের প্রধান হবেন। এটা ব্যাপারটা এরকম না যে, কারণ উপদেষ্টা তো আরো আছেন, তো তাদেরও যে কেউ আসলে এখানে প্রধান হইতে পারতেন। তো মানে নাহিদ ইসলামই হয় নাহিদ ইসলাম, তার মানে এখানে আসলে উপদেষ্টা হওয়াটা বড় ব্যাপার না, ফ্যাক্ট অন্যটা। জি, মেঘমল্লার বসু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের আজ তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন তাদের সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে ক্যাম্পাসগুলোতে শিবিরের সংঘাত সংঘর্ষ তুলনামূলক কম হয়, কারণ লীগ ক্ষমতায় থাকাকালে শিবিরকে নানান প্রতিবন্ধকতার শিকার হতে হয়, হলে থাকতে পারে না, চাকরি বাকরি পায় না। এর প্রেক্ষিতে শিবির কৌশলগত জায়গা থেকে লীগের রাজনীতির সাথে মিশে যায়, পদবিও নেয়, সর্বোপরি মিলেমিশে তারা ক্যাম্পাসগুলোতে সার্ভাইভ করে। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন চাকরি না পাওয়া কিংবা হলে না থাকতে পারার মতো প্রতিবন্ধকতার পরিস্থিতিতে শিবিরকে পড়তে হয় না, কারণ তাদের মাদার পার্টি জামাত তো তখন সরকারের অংশ, আর তখন স্বাভাবিকভাবেই শিবিরকে কারো কাঁধে ভর করা লাগে না। ক্যাম্পাসগুলোতে তাদের নিজের রাজনীতিটাই করে এবং নিজেদেরকে ক্ষমতার অংশীদার দাবি করে। অন্যদিকে ছাত্র দলের রাজনীতি তো পাওয়ার এক্সারসাইজের রাজনীতি, আবার দুই সংগঠনের টার্গেট পিপলও একই ঘটনার। সবকিছু মিলিয়ে শিবির এবং দল দুই সংগঠনের মধ্যকার রেশাসী প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে শিক্ষাঙ্গন অস্থিতিশীল হয়ে ওঠে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়, যার বলি হতে হয় শিক্ষার্থীদের। আপনি তৃতীয় একটি পক্ষ হিসেবে কাদেরের এই স্ট্যাটাসকে আপনার বিশ্লেষণ কি? আপনার যৌক্তিক মনে হয়? বাংলা একটা প্রবাদ আছে যে চোর পালালে বুদ্ধি বাড়ে। প্রথম 6 মাস শিবিরকে লেজিটিমাইজ করার জন্য, শিবিরকে মেইন স্ট্রিম করার জন্য বাকি সবার সাথে গন্ডগোল করব, সবার মানে সবাইকে যতখানি সম্ভব প্রান্তিক করে দিব। তারপর যখন শিবির ঘাড়ের উপর উঠে বসবে তখন ফেসবুক থেকে স্ট্যাটাস বাইর হবে যে হচ্ছে শিবির এই করে, শিবির ওই করে। শিবির এত কিছু করে আপনি তো জানতেন, তাহলে এটা তো আপনার সাথে তো তাদের মানে কাদের সাথে তো ছাত্র শিবিরের নেতা কর্মীদের সম্পর্ক আজকের না। তাহলে এই বিশ্লেষণ 4 মাস 5 মাস 6 মাস আগে কোথায় ছিল? আজকে থেকে 4 মাস আগে যখন শিবির বিষয়ে একই কথাগুলো ছাত্রদল বলতেছিল বা বামপন্থীরা বলতেছিল, তখন তো মাঝখানে ঢাল হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই দাঁড়ায়ছিল। আজকে যখন নাগরিক কমিটিটা পদ নিয়ে গন্ডগোল লাগতেছে, তখন তারা হঠাৎ করে আবিষ্কার করতেছে যে ও আচ্ছা ছাত্র শিবির তো দুধে ধোয়া তুলসী পাতা না, হঠাৎ করে সকালবেলা তারা বুঝতে পারতেছেন। তো আসলে যাই হোক, এটা নিয়ে আসলে ফ্রাস্ট্রেশন ঝাড়ার কিছু নাই, মানে বেটার লেট দেন এভার। যে মানে তারা অন্তত বুঝতেছেন এবং এই কথাগুলি বলতেছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় একটা জিনিস খুব স্পষ্ট হওয়া দরকার। ধরেন শিবিরের রাজনীতি গুপ্ত না ব্যক্ত, এটা নিয়ে অনেক কথা হয়। আমি শুধু আজকে না,
আমাকে মানে এটা তো জামাত ইসলাম নিয়ে বলা হয় বা মানে গোটা জামাত ছাত্র শিবির ইসলামী ছাত্র সংস্থা গোটা বলাটাকে নিয়ে বলা হয়। বাংলাদেশের একমাত্র পাবলিক ইউনিভার্সিটি যেটা ঘোষিত অরাজনৈতিক কোন বিশ্ববিদ্যালয়? খুলনা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ছাত্র শিবিরের বর্তমান সভাপতি কোন বিশ্ববিদ্যালয় থেকে আসছেন? খুলনা বিশ্ববিদ্যালয়। বর্তমান সভাপতি জগন্নাথ থেকে। জি সেক্রেটারি না তিনি সাধারণ সম্পাদক সভাপতি না। জি নুরুল ইসলামের কথা বলছেন আপনি। জি বুয়েটে আপনাদের সবার মনে থাকবে একটা ঘটনা, এই ঘটনাটা খুব সেন্সিটিভ ঘটনা, কিন্তু একটু এই প্রেক্ষাপটে এই সময় এসে বলাটা খুব জরুরি। 2023 সালে হচ্ছে টাঙ্গুয়ার হাউস থেকে 30 জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে 24 জন বুয়েটের শিক্ষার্থী, 6 জন ছিল যারা অনেকে এইচএসসি পাসও করেনি। তাদেরকে শিবির সন্দেহে গ্রেফতার করা হয়েছিল, নাশকতা ইত্যাদি ইত্যাদি ইয়ে করে, এবং সেটার বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ করছিলাম। তখন তাদের যে অভিভাবকদের প্রতিনিধি, সেই অভিভাবকদের প্রতিনিধি হিসেবে একজন ব্যক্তি ছিলেন যার নাম আলী হাসান জুনায়েদ। আমরা গত কয়েকদিনের যেই মানে রাজনৈতিক তরজা, সেই তরজার মধ্য দিয়ে আলী হাসান জুনায়েদের সাবেক রাজনৈতিক নাগরিক কমিটিতে সদস্য সচিব পদে যাকে নিয়ে বিতর্ক, তার কথাই তো বলছেন আপনি। জি আচ্ছা, এখন ওনারা বলবেন যে তখন তো আওয়ামী লীগের আমল ছিল, আমরা কোনো কিছু করতে পারিনি, আমরা অনেক কিছু করতে পারিনি, আমরা চাইলেও প্রকাশ্যে আসতে পারিনি, ফাইন। তাহলে যত জায়গায় রাজনীতিকে প্রকাশ্য করার আন্দোলন হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কিভাবে করে ছাত্র শিবির উল্টা সাইডটায় অবস্থান নিতেছে? মানে ছাত্র দলের যে হেডেক, বা ধরেন কুয়েটের ঘটনায় আমার তো ছাত্র দলকে ডিফেন্ড করার কোনো কারণ নেই, কিন্তু আমি কেন তারপর ওই জিনিসটা আনতেছি? কারণ মানে বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে শুরু করে, তাহলে যারাই প্রকাশ্য রাজনীতি করতে চায় তাদের জন্যই চাপ। কিন্তু তাহলে এই একই কনসার্নটা একই মাত্রায় আপনি কখনো কোনো ছাত্র শিবির নেতার কাছ থেকে দেখছেন যে রাজনীতি বন্ধ হয়ে যাচ্ছে, রাজনীতি প্রকাশ্য থাকতেছে না? তার কারণ এটা ওনারা অনেক দিন ধরে, মানে ক্রেডিট গোস টু দেম, এটা ওনারা অনেক দিন ধরে মাস্টার করছেন যে কিভাবে করে আসলে আন্ডারগ্রাউন্ডের মধ্য দিয়ে গোটা রাজনীতিটা করা যায়। এখন এটা যদি আমাকে ভুল প্রমাণ করতে হয়, তাহলে আমি এখানে ছাত্র শিবিরের যে প্রতিনিধি আছেন বা যে কোনো মানুষকে বলবো যে আপনাদের তো ভাতৃপ্রতিম বা ভগ্নিপ্রতিম সংগঠন হচ্ছে ইসলামী ছাত্রী সংস্থা। ইসলামী ছাত্রী সংস্থার আমরা জানি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ম্যাসিভ ইনফ্লুয়েন্স আছে। আমরা একটু ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভাপতি এবং বিশ্ববিদ্যালয় সভাপতির নামটা জানতে চাই। জি